তো নিশ্চয়ই আমি প্রযোজক পরিচালক হিসেবে অবশ্যই চাইবো শরতের জবা 2 খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে। ব্যক্তি কুসুম শিকদার তো খুব ফোকাসড একজন মানুষ। শরতের জবায় আমি প্রথমবারের মতো প্রযোজনা বা পরিচালনা করেছি, চিত্রনাট্যও আমারই প্রথমবারের মতো, এবং প্রায় 8 বছর পর অভিনয় করেছি। তো আমি ছোটবেলা থেকেই আমি একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে এরকম মুভি বা এরকম বই বেশি পড়ি বা বেশি দেখি এই ধরনের মুভি বা হ্যাঁ, আমি অনেকদিন পরে আসলে যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলাম, এবং শরতের জবা মুক্তির পর এটাই প্রথম। আমি বলছিলাম যে প্রথমবারের মতো যে কোনো কিছুই অনেক স্মরণীয় হয়ে থাকে, অনেক আনন্দ দেয়। তো শরতের জবায় আমি প্রথমবারের মতো প্রযোজনা বা পরিচালনা করেছি, চিত্রনাট্যও আমারই প্রথমবারের মতো, এবং প্রায় 8 বছর পর অভিনয় করেছি, সেটাও প্রথমের পর্যায়ে পড়ে যায় প্রায়। তো শরতের জবা মুক্তির পরই প্রথম আমি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসে আসলাম। তো আমার ভীষণ ভালো লাগছে, এটাই প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেটা আমি অনেকদিন পরে অ্যাটেন্ড করলাম, এবং শরতের জবা মুক্তির পর প্রথম কোনো অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করলাম। হ্যাঁ, এটা এটা তো আমি আসলে একদম প্রথম থেকেই শুনছি। প্রথম শোতেই আমি যখন বের হয়েছিলাম শো দেখে, আসলে তখনই আমাকে অডিয়েন্স যারা যারা আমার সঙ্গে শরতের জবা দেখেছিলেন প্রথম শোতে সিনেপ্লেক্সে, তখন তারা আমাকে প্রশ্নটা করেছিলেন যে শরতের জবা 2 আমরা কবে দেখব। এটার আসলে একটা কারণ আছে। শরতের জবার শেষে আসলে আমি 3টা অপশন রেখেছি। একটা হচ্ছে জবা আসলে পেশেন্ট, ডিআইডি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট। আর একটা হচ্ছে জবার উপর জিন বা খারাপ আত্মার আসর, যেটাকে বলি, মানে জিন বা খারাপ আত্মা দ্বারা জবা আচ্ছন্ন। আর একটা হচ্ছে আসলে শরৎ ফিরে এসছে ভূত হয়ে। তো এই যে 3 ধরনের অপশন, সেটা আসলে অনেক দর্শকের জন্য একটু অস্থিরতার কারণ হচ্ছে। তো সে কারণেই ওনারা চাচ্ছেন যে আমি যেন স্পেসিফিক করে দেই যে আসলে শরতের জবার শেষে কী হয়েছিল। এই কারণে শরতের জবা 2 তারা দেখতে চাইছেন। তো নিশ্চয়ই আমি প্রযোজক পরিচালক হিসেবে অবশ্যই চাইবো শরতের জবা 2 খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে। ইটস টু আর্লি টু সে, এখনও তো মানে 1 চলছে। দেখা যাক, এটা সম্পূর্ণই ডিপেন্ড চিত্রনাট্যর ওপর। যে চিত্রনাট্য যেহেতু আমি নিজেই করব, দেখা যাক। ব্যক্তি কুসুম শিকদার তো খুব ফোকাসড একজন মানুষ, এবং সারা জীবনই খুব লো প্রোফাইলে নিজেকে রাখা একজন মানুষ। এই তো। না, আমার সঙ্গে আসলে ঘটেনি সত্যি কথা, কিন্তু আমি ছোটবেলা থেকেই আমি একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে এরকম মুভি বা এরকম বই বেশি পড়ি বা বেশি দেখি এই ধরনের মুভি বা আজকাল তো আসলে ইউটিউবে এরকম অনেক কিছু দেখা যায় গত 7-8-10 বছর ধরে। তো আমি এগুলোর চর্চার মধ্যে আছি, কারণ আমি আমার যে লেখালেখি, আমার যে বইটা আছে অজাগতিক ছায়া, সেখানে আরও একটা গল্প কিন্তু আছে শরতের জবা ছাড়াও। তার মধ্যেও এরকম সুপার ন্যাচারাল ব্যাপার আছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, বা প্যারালাল ইউনিভার্সাল ব্যাপার আছে, অথবা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যখন ইন্টারসেক্ট করে তখন কি হয়, সেগুলো আছে। এগুলো আমার পড়াশোনার ভেতর। আচ্ছা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হয়তো যে ওনার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি সময়ে। আমার কি মনে হয় এটা না, এর পেছনে টেকনোলজির অনেক ভূমিকা আছে। যেমন আগে আপনারা নিজেরাই জানেন, এখন মোবাইল দিয়ে শ্যুট করছেন না, আগে কি মোবাইল দিয়ে শ্যুট করা যেত না? তো এখন আমাদের আসলে অনেক ধরনের হাইটেক জিনিসপত্র চলে এসছে। আমাদের ক্যামেরা চেঞ্জ হয়েছে, অনেক আপগ্রেডেড ক্যামেরা আমাদের আছে, মেকআপ প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারপর হচ্ছে শ্যুট করার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমরা এখন অনেক সময় নিয়েও কাজ করতে পারি, স্কেডিউল বেশি এখন দেওয়া হয়, আমাদের বাজেটও কিছু কিছু বাড়ছে। সব কিছু মিলিয়ে প্লাস অডিয়েন্সের টেস্ট ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হচ্ছে। এমনকি সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, ফিল্ম যে ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একদম মানে গ্রামারই চেঞ্জ হয়ে গেছে এখন। সব কিছুর কারণেই আমার মনে হয় আপনি শুধু ওনাকে না, অনেককেই আমরা এখন ডিফারেন্টভাবে দেখতে পাচ্ছি দেশের বাইরেও। এগুলোর পেছনে আসলে টেকনোলজি বা যুগের যে ডিমান্ড, সেগুলোই কারণ।